ফিলিস্তিনের গাজা ইসরায়েলি হামলায় অন্তত ৬৭ জন নিহত হয়েছেন। এ নিয়ে ২৩ মাস ধরে চলা হামলায় উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে ৬৪,০০০-এর বেশিতে দাঁড়িয়েছে। আহত হয়েছে ১,৬২,০০০-এর বেশি মানুষ। ৬৭ জনের মধ্যে ৪৫ জনই গাজা সিটির বাসিন্দা। শনিবার সকাল থেকে ইসরায়েলি সেনাদের অভিযানে এইসব ফিলিস্তিনিদের মৃত্যু হয়। এমন পরিস্থিতিতে ইসরায়েল যদি গাজা নগরী দখলের অভিযান এগিয়ে নেয় তাহলে বিপর্যয়কর পরিস্থিতি দেখা দেবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। জাতিসংঘের সতর্কতা উপেক্ষা করেই গাজা সিটি ছেড়ে বাসিন্দাদের চলে যেতে বলেছে ইসরায়েল। তাদের উপত্যকায় দক্ষিণ দিকে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনার পরপরই হামলা চালিয়ে গাজা নগরীর আরেকটি বহুতল ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই ভবনটিতে বেশ কয়েকটি বেসামরিক ফিলিস্তিনি পরিবার আশ্রয় নিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে আবারও বিক্ষোভে নেমেছেন সাধারণ মানুষ। শনিবার তেল আবিবের প্রাণকেন্দ্রে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। এছাড়া জেরুজালেমেও আলাদাভাবে বিক্ষোভ হয়েছে। জেরুজালেমের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে অনেক মানুষ জড়ো হয়ে প্রতিবাদ জানান। এ সময় তারা গাজা উপত্যকায় জিম্মি ইসরায়েলিদের মুক্তির জন্য বন্দি বিনিময় চুক্তির দাবি জানান। ইসরায়েলের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন সম্প্রতি হওয়া বিক্ষোভে অংশ নিচ্ছেন। বেশিরভাগ বিক্ষোভকারী জানান ইসরায়েলের ৮০% মানুষ এই যুদ্ধের শেষ দেখতে চান। তবে তাদের অভিযোগ নেতানিয়াহু নিজের স্বার্থে যুদ্ধ দীর্ঘায়িত করছে। সবশেষ তথ্য অনুযায়ী হামাসের হাতে জিম্মি রয়েছে ৪৮ জন। ধারণা করা হচ্ছে এদের মধ্যে অন্তত ২০ জন জীবিত রয়েছে। যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। এ সময় ৪২৫ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়েছে। রাজধানী লন্ডনে স্থানীয় সময় শনিবার বিক্ষোভের আয়োজন করে ডিফেন্ড আওয়ার জুডিস নামে একটি ক্যাম্পেইন গ্রুপ। তারা জানিয়েছে যুক্তরাজ্যের পার্লামেন্ট স্কোয়ারে অনুষ্ঠিত বিক্ষোভে প্রায় ১,৫০০ মানুষ অংশ নেন। ডিফেন্ড আওয়ার জুডিস এক্সে ঘটনার একটি ভিডিও পোস্ট করেছে। তাতে লেখা হয়েছে, পুলিশ নৃশংসভাবে বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে। সংঘর্ষের সময় পুলিশ লাঠিপেটা করেছে বলেও জানিয়েছে বিক্ষোভকারীরা। আর লন্ডন মহানগর পুলিশ জানিয়েছে ৪২৫ জনের বেশি মানুষকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পুলিশের ওপর হামলা ও নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের প্রতি সমর্থনের অভিযোগ রয়েছে। ব্রিটেনের রাজনীতিতে চলছে চরম অস্থিরতা। ক্যাবিনেট মন্ত্রীদের কেলেঙ্কারিতে কোণঠাসা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সবশেষ কর ফাঁকি দেওয়ার অভিযোগে পদত্যাগ করেছেন উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার। আর কেলেঙ্কারির অভিযোগে টিউলিপ সিদ্দিক ও রোশনারা আলীর পদত্যাগ আগামী প্রজন্মের জন্য একটি সতর্ক সংকেত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিস্তারিত আরিফ মাহফুজের রিপোর্টে। ২০২৪ সালে ক্ষমতায় আসে ব্রিটেনের অন্যতম রাজনৈতিক দল লেবার। ক্ষমতায় আসার পর থেকেই নানান তোপের মুখে পড়ে লেবার সরকার। মন্ত্রিপরিষদের সদস্যদের নামে উঠে আসে নানান অনিয়ম আর অভিযোগ। গত ১৪ মাসে স্টারমারের মন্ত্রিসভা থেকে কেলেঙ্কারির বোঝা মাথায় নিয়ে পদত্যাগ করেন ৯ জন মন্ত্রী প্রতিমন্ত্রী। সর্বশেষ একটি অ্যাপার্টমেন্টের কর ফাঁকির অভিযোগে উপপ্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন অ্যাঞ্জেলা রেনার। এরপরই নড়েচড়ে বসেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। একই দিনে বিশাল রদবদল আনেন মন্ত্রিপরিষদে। রাজনৈতিক গবেষকরা বলছেন, মন্ত্রীদের এমন পদত্যাগ ব্রিটিশ রাজনীতিতে একটি সৌন্দর্যের অংশ। ব্রিটিশ ডেমোক্রেসির সুন্দরী হলো এটা যে কোনো ধরনের কেলেঙ্কারি বা কোনো ধরনের বিতর্কে জড়ালে মন্ত্রীরা অনেক সময় পদত্যাগ করেন। কিছুদিন আগে কেলেঙ্কারির অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত লেবার মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও রোশনারা আলী পদত্যাগ করেন। তাদের এমন পদত্যাগ ব্রিটিশ বাংলাদেশিদের জন্য একটি আঘাত বলেও মনে করছেন বিশ্লেষকরা। আমাদের দেশের এই দুইজন বংশোদ্ভূত আপনার যে পলিটিক্সে খুবই সাকসেসফুলি ওনারা মিনিস্টারও ছিলেন। ভবিষ্যতে যারা আমাদের বাংলাদেশি প্রজন্ম রাজনীতিতে আসবে তাদেরকে আরো সতর্ক থাকতে হবে। আমাদের নতুন প্রজন্ম যারা, তারা রাজনীতিতে আরো বেশি প্রোঅ্যাক্টিভ হবেন, এগিয়ে যাবেন, এটা আমরা আশা করি। জনপ্রিয়তা ধরে রাখতে কৌশলগত পন্থা অবলম্বন করে মন্ত্রী পরিষদের সদস্য নির্বাচনে আরো সতর্ক হতে হবে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে, এমনটি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন। লন্ডনের হোয়াইট সিটিতে বিবিসির সাবেক সদর দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় সময় শনিবার ৯তলা হেলিওস ভবনে আগুন লাগে। লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১০০ দমকল কর্মী এবং ১৫টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। হ্যামারস্মিথ, নর্থ কেনসিংটন এবং চিসউইক থেকে দমকল বাহিনীর দল যোগ দিয়েছে। দমকল কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, আগুন মূলত ভবনের ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়েছে। এটি রেস্তোরাঁ, বহিরাগত ডেকিং, ডাক্টিং এবং বেশ কিছু
ফ্ল্যাট এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে আগুন এখনো নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পরিস্থিতি তদন্ত ও নিয়ন্ত্রণে রাখতে আরো কয়েক ঘন্টা দমকল কর্মীরা সেখানে অবস্থান করবেন বলেও জানান তারা। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের মধ্যেই আফগান শরণার্থীদের দেশে ফেরত পাঠাচ্ছে পাকিস্তান। ভূমিকম্পের কারণে জাতিসংঘ গণহারে ফেরত পাঠানোর প্রক্রিয়া স্থগিত করার আহ্বান জানালেও তা আমলে নেওয়া হচ্ছে না। শরণার্থীদের আফগানিস্তানে ফেরত যাওয়ার জন্য 31 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল পাকিস্তান। নির্ধারিত সময় পার হওয়ার পর থেকেই বিতাড়নের হার তীব্র হয়েছে। বার্তা সংস্থা এফপির প্রতিবেদন অনুযায়ী 1 ডিসেম্বরের মধ্যে দেশ ছাড়ার সময়সীমা শেষ হওয়ায় সীমান্তে ফেরত যাত্রীর সংখ্যা হঠাৎ বেড়ে গেছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে 43 জনে দাঁড়িয়েছে। নদ নদীর পানি বাড়তে থাকায় শহরগুলোকে রক্ষায় ভেঙে ফেলা হয়েছে বাঁধ। কর্তৃপক্ষ জানিয়েছে রাভি নদীর পানি বাড়তে থাকায় বন্যার আশঙ্কা করছেন তারা। বন্যার কারণে 9 লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এদিকে রবিবার থেকে রাজধানী ইসলামাবাদেও হঠাৎ বন্যার আশঙ্কা করা হচ্ছে। ভারতের গুজরাটে রোপওয়ের তার ছিঁড়ে অন্তত 6 শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনার দিন তার ছিঁড়ে যাওয়ার কারণে শ্রমিক বহনকারী একটি বগি পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ প্যাটেল জানিয়েছেন তারা এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন। এছাড়া নিহত 6 শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সুমি প্রদেশে রাশিয়ার ড্রোন হামলায় 1 জন নিহত এবং শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার সুমি প্রদেশের গভর্নর এই তথ্য নিশ্চিত করেছেন। পরে রাতভর ইউক্রেনের কিয়েভ, খার্কিভ ও দিনিপ্রো এলাকায় বহু ড্রোন হামলা চালায় রাশিয়া। এছাড়া জাপোরিজিয়ায় রুশ ড্রোন হামলায় অন্তত 15 জন আহত হয়েছেন। এদের মধ্যে 4 জন হাসপাতালে চিকিৎসাধীন। ইউক্রেন যুদ্ধ বন্ধে আপোষহীন অবস্থানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউরোপীয় দেশগুলো কিয়েভে সেনা পাঠালে তাদের ওপর হামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চীন সফরের পর দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে পাশে পেয়ে এ বিষয়ে আরও প্রতিজ্ঞাবদ্ধ রুশ প্রেসিডেন্ট। এছাড়াও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও নতুন নিষেধাজ্ঞার লক্ষণ না দেখায় ট্রাম্পকেও বন্ধুই মনে করছেন তিনি। এই পরিস্থিতিতে সহসাই থামছে না রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এমনটাই মত বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন ঋতু সাহা। গেল মাসে যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ওয়াশিংটন ডিসিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর আশার আলো ফোটে ইউক্রেন যুদ্ধ বন্ধের। তবে সময়ের সাথে ক্রমে ফিকে হচ্ছে সে সম্ভাবনা। ইউক্রেনে ইউরোপের দেশগুলো সেনা সদস্য পাঠালে যুদ্ধের তীব্রতা আরও বাড়ার হুমকি দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হুঁশিয়ারি দেন ইউক্রেনে পশ্চিমা সেনা পাঠালে তাদের উপর বৈধ হামলা করতে পারবে মস্কো। এছাড়াও যুদ্ধ বন্ধে আলোচনায় বসতে হলে ইউক্রেনের প্রেসিডেন্টকে অবশ্যই রাশিয়ার মাটিতে আসতে হবে বলে শর্তও দেন তিনি। যুদ্ধ বন্ধে পুতিনের বেঁধে দেওয়া শর্তে ইউক্রেন রাজি হলে কেবল চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে জানান তিনি। অপরদিকে ইউক্রেন সহ ইউরোপীয় নেতারা যেখানে পুতিনের শর্ত মেনে নিতে কোনোভাবেই রাজি নন, এই পরিস্থিতিতে ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া। যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্টের আপোষহীন এই অবস্থানের পেছনে বেশ কয়েকটি বিষয় কাজ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, গেল সপ্তাহে চীন সফরে যান পুতিন, যেখানে বন্ধু রাষ্ট্র চীন, ভারত, উত্তর কোরিয়ার নেতাদের সাথে এই ইস্যুতে আলোচনা করেন তিনি, যেখান থেকে বেশ কিছু ইতিবাচক সাড়াও পান পুতিন। আলাস্কা সম্মেলনে নির্ধারিত সময়ে যুদ্ধবিরতিতে রাজি না হলে মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তবে তার বেঁধে দেওয়ার সময় পার হলেও সে বিষয়ে কোনো মাথা ব্যথা নেই হোয়াইট হাউসের। আর এতে করে পুতিনের আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করেন পুতিন, তবে এখনো পর্যন্ত তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেননি তিনি। তবে এতে সম্মত হওয়ার কোনো লক্ষণও নেই তার। পুতিনের ভাষায় সুড়ঙ্গের শেষ বাতিটি যতটা আবছা, ঠিক ততটাই অধরা ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়টি। ইউক্রেন সহ ইউরোপীয় সব দেশ একজোট হয়ে যুদ্ধ বন্ধের চেষ্টা করলেও বন্ধু রাষ্ট্রগুলোকে সাথে নিয়ে সে বিষয়ে আপোষহীন পুতিন। তাই বিশ্লেষকদের ধারণা, সহসাই বন্ধ হচ্ছে না রুশ ইউক্রেন যুদ্ধ। ঋতু সাহা, ৭১। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের পর দেশটিতে ডাক পরিবহন ৮০% বেশি কমে গেছে। ৮৮টি ডাক সেবাদানকারী প্রতিষ্ঠান পুরোপুরি বা আংশিকভাবে তাদের সেবা বন্ধ করেছে। বিশ্ব ডাক ইউনিয়ন
ইউপিইউ শনিবার এই তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে জার্মানির ডয়েচে পোস্ট, যুক্তরাজ্যের রয়্যাল মেইল এবং বসনিয়া ও হার্জেগোভিনার 2টি প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন জুলাই মাসের শেষ দিকে ঘোষণা করেছিল তারা 29 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ছোট প্যাকেজের জন্য বিদ্যমান কর ছাড়ের সুবিধা বাতিল করছে। পেরুর লিমা অঞ্চলের একটি রাস্তায় স্থানীয় সময় শুক্রবার অন্তত 13টি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়েছে। পেরু কর্তৃপক্ষ জানিয়েছে এই ঘটনায় অন্তত 12 জন আহত হওয়ার সম্ভাবনা আছে। তারা বলছেন মূলত ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এদিন সংঘর্ষ হওয়া যানবাহনগুলোর মধ্যে একটি ট্রাক ও 3টি যাত্রীবাহী বাসও ছিল বলে জানান তারা। এই ঘটনার কয়েকদিন আগেই পেরুর লিমা শহর থেকে লা মের্ডেসগামী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে অন্তত 15 জন নিহত হন। এই ঘটনায় আহত হয়েছিলেন প্রায় 30 জন। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।